আত্মার আগলে লিখেছেন সানজিদা আক্তার মুন্নি। পর্ব ৫। আমি পাঠে আছি তাহসিন ইয়াসমিন। এহসান রায়ানের এমন কথা শুনে বিশ্রী হেসে বলে, তুই কি জানিস না রে কুত্তার বাচ্চা, এই গ্রামে আইন শাসন কিছু চলে না। এই গ্রামে বড় তালুকদারের কথা চলে। আর তোর মুখে যদি আর একবার আমার অর্ধাঙ্গিনীর নাম শুনি, তো এই উত্তরের মাঠ তোর রক্তও হজম করে নেবে। এতটা বীভৎস কথা শুনে ঘৃণায় মাটির নিচে চলে যেতে ইচ্ছে করছে মেহনুরের। রায়ান একেবারে এহসানের মুখোমুখি হয়ে বলে, দেখুন, আমি জানি আপনার জমির প্রয়োজন। জমি নিয়ে নিন আর আমার মেহনুরকে ছেড়ে দিন, সামনে আমাদের বিয়ে। আর কিছু বলতে পারে না রায়ান। এহসান সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় রায়ানের গাল বরাবর। থাপ্পড়টা এত জোরে মেরেছে যে রায়হানের পুরিশালী ঠোঁট ফেটে তাজা রক্ত টলটলে ঝরে পড়ছে তার থুতনি বেয়ে। এহসান বাজখায় কণ্ঠে বলে, শোরের বাচ্চা, তোকে বলেছি না আমার নারীর নাম তোর মুখে নিবি না। এই সুযোগে মেহনুর এহসানের হাতে সজোরে কামড় বসিয়ে দেয়। এত হঠাৎ অল্প ব্যথা পেয়েই এহসান মেহনুরের হাত ছেড়ে দেয়। আর এ সুযোগে মেহনুর এক দৌড়ে নিজের বাবার পিছনে গিয়ে লুকিয়ে যায়। আকস্মিক এমন ঘটনায় এহসান স্তব্ধ হয়ে যায় কিছুটা। মেহনুর ওর বাবার পিছনে থেকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা গলায় বলে, আব্বা, আমায় বাড়ি নিয়ে যাও। এই লোক আমায় মেরে ফেলবে আব্বা। এই লোক খুব ভয়ঙ্কর। আজ সকালে আমার পানিতে ডুবিয়ে মেরে ফেলতে চেয়েছিল। আব্বা, আব্বা, তুমি কিছু করো ও আব্বা। নিজের মেয়ের এমন আহাজারি শুনে অন্তর বিষাদ হয়ে ওঠে মাঝহারুল সাহেবের। তখনই হঠাৎ এহসান চিৎকার করে বলে, মেহনুর, চলে আয়, নয়তো এক খোদার কসম তোর সামনে তোর জন্য তোর বাপ চাচাদের দেহ থেকে রক্ত ঝরবে। আর আমি এহসান সেই রক্তে তোকে গোসল করিয়ে ওদের লাশের ওপর দিয়ে নিয়ে যাব। মেহনুর এহসানের এমন কথা শুনে ডুকরে কেঁদে ওঠে। সে পা বাড়ায় যাওয়ার জন্য, কিন্তু তার ছোট চাচা ওর হাত শক্ত করে ধরে বলে, আমিও দেখি তুই কি করে আমাদের লাশের ওপর দিয়ে আমার ভাতিজাকে নিয়ে যাস। আয় দেখি কে কাকে রক্ত দিয়ে রঞ্জিত করে। এহসান দেরি না করে পাঞ্জাবির পকেট থেকে পিস্তল বের করে সজোরে রায়ানের মাথা বরাবর ধরে আর মেহনুরের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলে, তুই জানিস না কতটা ভয়ঙ্কর আমি। আবারও বলছি, যদি রক্তে গোসল করতে না চাস তাহলে চুপচাপ চলে আয়। মেহনুর কোনো উপায় না পেয়ে ছোট চাচার হাত ছেড়ে দেয়। এগিয়ে আসতে নিলে ওর সেজু চাচা হাত আটকে নিয়ে বলে, তুই কোথাও যাবি না, তুই বাড়ি যাবি। আমি তোকে ওই কুত্তার রক্ত দিয়ে গোসল করিয়ে বাড়ি নিয়ে যাব। তখনই মেহনুরের বাবা শান্ত গলায় বলে, তৌফিক, যেতে দে আমার কলিজার টুকরাকে, নয়তো আমার নিষ্পাপ রায়ানের মায়ের বুক খালি হবে। মেহনুর অচেতন পায়ে আবারও এহসানের কাছে এগিয়ে আসে। ভয়ে কলিজা শুকিয়ে আসছে। সব শেষ হয়ে গেছে মনে হচ্ছে। এখন এহসান জাপটে নিজের বক্ষস্থলে চেপে ধরে মেহনুরকে আর হুমকির সুরে বলে, এরপর থেকে তোরা ভুলে যাবি তোদের মেহনুর বলে কোনো মেয়ে আছে। এ বলে মেহনুরকে নিয়ে যখন গাড়ির উদ্দেশ্যে এগিয়ে যাবে তখনই গুলির শব্দ কানে আসে। মেহনুর স্থবির হয়ে যায়। মনে হচ্ছে এই হয়তো এক বিশ্রী যুদ্ধের সূচনা। মেহনুর দেখে পিছন থেকে কেউ এহসানের এক গার্ডকে বুক বরাবর গুলি করে দিয়েছে। পরে মুহূর্তেই এহসান নিজের পিস্তল বের করে পিছনে ঘুরে যায়, উদ্দেশ্যে যে গুলি করেছে তাকে উড়িয়ে দেওয়া। তবে গার্ডদের আদেশ দেয় না কিছু করার জন্য, কারণ এখানে তার প্রাণপ্রিয়া নারী উপস্থিত, তার কিছু হয়ে যেতে পারে। এহসান মেহনুরের ছোট চাচার দিকে পিস্তল তাক করে ট্রিগার চাপতে যাবে, তখনই মেহনুরের পরিস্থিতি আঁচ করতে পেরে এহসানের পা জড়িয়ে ধরে। এতে এহসান বিপাকে পড়ে যায়। মেহনুর কাঁদতে কাঁদতে বলে, আল্লাহর দোয়ায় লাগে, আমার চাচাকে মারবেন না, দয়া করে ছেড়ে দিন। আমি কসম খেয়ে বলছি, সারা জীবন আপনার দাসী হয়ে থাকবো, কখনো পালাবো না। এর বিনিময়ে ভিক্ষা দিন আমার চাচার জীবন। আমার চাচা তো ভাই বোনগুলো এতিম হয়ে যাবে, ছেড়ে দিন। এ বলে আবারও ডুকরে কেঁদে ওঠে মেহনুর। মেহনুরের আর্তনাদ এহসানকে কিছুটা শান্ত করে। এহসান পিস্তল রেখে মেহনুরকে দাঁড় করায় আর ওদের দিকে তাকায়, তোরা বেঁচে গেলি শুধু আমার বেগমের জন্য নয়, এখানে আমি নিজে তোদের সব কয়টার কলিজা টেনে বের করে আনতাম। এদিকে মেহনুরের সারা দুনিয়া ঘুরতে লাগলো। এমনিতেই পুকুর পাড়ের জন্য শরীর অসুস্থ, এর মধ্যে মানসিক চাপ। মেহনুর নিস্তেজ হয়ে এহসানের বক্ষস্থলে ঢলে পড়ে। এহসান অতি আদলে মেহনুরকে নিজের কোলে তুলে নেয়, গাড়িতে প্রবেশ করে। অতঃপর এক এক করে সব গাড়ি নিয়ে গন্তব্যে ফিরে যায়। ওরা চলে যেতেই মেহনুরের বাবা হাউমাউ করে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে আর নিজের বুকে দুই হাত দিয়ে চাপড়াতে চাপড়াতে বলে, আমি আমার মেয়েকে শেষ করে দিয়েছি। আমি যদি ওদের চুক্তিতে রাজি না হতাম তাহলে আজ আমার আম্মাজান এত কষ্ট পেত না। ওই কুত্তার বাচ্চা অমানুষ আমার আম্মারে হয়তো তিলে তিলে মেরে দেবে। কি হবে বেঁচে থেকে? আমার প্রাণটা তো ওই কুত্তা বাচ্চা নিয়ে গেল। আল্লাহ, তুমি আমায় মৃত্যুদান করো। ও মাবুদ, আমি বেঁচে থেকে কি করব? ইয়া রব, তুমি আমার সব পাপের শাস্তি এভাবে দিও না। ও মাবুদ, তুমি আমার ফুলের মতো মেয়েকে রক্ষা করো। মাবুদ, তুমি আমায় ধ্বংস করে দাও, তাও আমার মেয়েকে মুক্তি দিয়ে দাও। আসমানের দিকে তাকিয়ে নিজের বড় ভাইয়ের এমন আহাজারি দেখে বাকি ভাইয়েরও কলিজা ফেটে যাচ্ছে। তবে কিছুই করার নেই। তারা ভালো করেই জানে এহসান কি পরিমাণ ভয়ঙ্কর। এক কথায় আস্ত একটা নরপশু এই এহসান তালুকদার।
মেহনুরকে বাড়ি নিয়ে আসার পর অনেক চেষ্টা করেও তার জ্ঞান ফেরানো সম্ভব হয়নি এহসানের পক্ষে। তাই এহসান তাদের পারিবারিক মহিলা ডাক্তারকে ফোন করে নিয়ে আসে। ডাক্তার এসে মেহনুরকে পরীক্ষা নিরীক্ষা করে এহসানকে জানায় মেহনুরের অতিরিক্ত ভয় এবং হেজিটেশনের কারণে বারবার জ্ঞান হারাচ্ছে। তবে চিন্তার কিছু নেই, কিছু মেডিসিন নিলেই সব ঠিক হয়ে যাবে। ডাক্তার চলে যাওয়ার পর এহসান মেহনুরের পাশে বসে রইল। তার চাহনি যেন আটকে গেছে মেহনুরের মুখের ওপর, এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারছে না। মেহনুরের মুখে প্রশান্তি, তার চুলের এলোমেলো বুনন, এমনকি অচেতন অবস্থায় তার সৌন্দর্য এহসানের হৃদয়ের শঙ্খের সুর তুলছে। কিন্তু সেই সুরে এক ধরনের টানাপোড়েনও আছে। এহসান গভীরভাবে তাকিয়ে ভাবে, আচ্ছা যদি ওর কপালে একটা চুমু খাই, পাপ হবে কি? নিজের প্রশ্নের উত্তর যেন নিজেই খুঁজে পায়। মনে ভেসে ওঠে মেহনুরের করা কথাগুলো, আপনার স্পর্শ আমার জন্য যে এক ভয়ঙ্কর কলঙ্ক। আবারও মনে পড়ে মেহনুর তো তার হালাল নারী, তাহলে কি সত্যিই পাপ হবে? নিজেকে শান্ত করতে চেষ্টা করে, কিন্তু তার অন্তরে আরেকটি প্রশ্ন যেন বিদ্রোহ করে বসে, আমি তো নিজেই পাপ, তাহলে শখের নারীকে ছুঁয়ে সেই পাপের ভার বাড়ালে ক্ষতি কি? এদিকে ছোট তালুকদার বাড়ির প্রত্যেকটি সদস্যের মন আজ দুদিন ধরে বিষাদে ভরে গেছে। ছোট তালুকদার মঞ্জিল মনে হচ্ছে প্রাণহীন। বা হবে না বলুন তো? এই মহলের প্রাণ মেহনুর যে এই মহলে আর নেই। দাদু দাদা, চাচা চাচিরা, চাচাতো ভাই বোনেরা, আর রইল বড় ভাই মেহেরাজের কথা, সে তো কাঁদতে বসিয়ে দুনিয়া ভাসিয়ে দিচ্ছে। আর বারবার ফোন দিচ্ছে আর একটাই কথা জানতে চাচ্ছে, তার কলিজার টুকরাকে বাড়ি ফেরানো হয়েছে কি? আর ছোট ভাই মেহরুব যে কিনা গুরুতর অসুস্থ। এহসানের লোকজন খুব বাজেভাবে মেরেছে ওকে, কিন্তু এসবে পাত্তা দিচ্ছে না। সে যে কতবার যেতে চেয়েছিল বড় তালুকদার বাড়ি, তার হিসেব নেই, কিন্তু বাড়ির মহিলারা তাকে বারবার অনেক কষ্টে বুঝিয়েছে। নিজে ঘরে বসে নিজের বোনের জন্য চিৎকার করে কাঁদছে, কারণ সে জানে এহসান তার বোনকে তিলে তিলে শেষ করে দেবে। এহসান তালুকদার মানুষ নয়, এক ভয়ঙ্কর শিকারী, যার নজর যেটাই পড়ে সেটা ছিনিয়ে নেয়। যদি সে জানতো এহসানের লক্ষ্য তার বোন ছিল, তাহলে সে মেহনুরকে নিয়ে এই গ্রামে থেকে চলে যেত। আজ সবাই অতি আগ্রহ ও উচ্ছ্বাস নিয়ে সদর দরজা দাঁড়িয়ে আছে, মনে করেছে হয়তো মেহনুরকে ফিরিয়ে এনেছে এহসানকে জায়গা ফিরিয়ে দিয়ে। কিন্তু তাদের আশা ভুল ধারণা, ভুল। যেভাবে গিয়েছিল সেভাবেই ফিরে আসলেন বাড়ির পুরুষরা। এটা দেখে এনিফা বেগম মানে মেহনুরের দাদু তাড়াতাড়ি তার ছেলেদের সামনে গিয়ে দাঁড়ান আর প্রশ্ন করেন, আব্বা, আমার মেহনুর কই? ওরে আনোনি? কই আমার সোনার টুকরো? মেহনুরের বাবা ডুকরে কেঁদে ওঠেন মায়ের প্রশ্ন শুনে। নিজের বড় ছেলেকে এমনভাবে কাঁদতে দেখে এনিফা বেগমের হুঁশ উড়ে যায়। উনি কিছুই বুঝতে পারছে না, তাই চিৎকার করে নিজের ছেলেকে বলেন, কি হয়েছে আব্বা, এমনভাবে কাঁদছিস কেন? আর আমার নাতনি কই? তখন তৌফিক সাহেব বলেন, আম্মা, ওই কুত্তার বাচ্চা এহসান ওরে নিয়ে গেছে, আমাদের আম্মাজানকে নিয়ে গেছে। এটা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। বাড়ির মহিলারা আঁচলে মুখ চেপে কাঁদতে শুরু করেন। মেহনুরের দাদু সোফায় মাথা নিচু করে বসে থাকা ওনার স্বামী মুস্তফা সাহেবের কাছে যান আর গিয়ে কান্না করে বলেন, আপনি জমি পেয়েছেন তো? হলো তো, এখন আমার নাতনিকে খেয়ে মেরে ফেলবে ওই অমানুষ এহসানকে। আপনারা জানতেন না কি খারাপ ওই কুকুরটা? তাহলে কেন রাজি হলেন এই নিকৃষ্ট চুক্তিতে? মুস্তফা সাহেব মাথা নিচু করে নেন। কি বা বলবেন? তার জন্যই তার ফুলের মতো নাতনির জীবন এক বিষাদে কলঙ্কে ছেয়ে গেছে। কিছুক্ষণ পর মেহনুরের জ্ঞান ফেরে। ধীরে ধীরে চোখ মেলে দেখে এহসান তার পাশে বসে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহনুর ধীরে উঠতে চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এহসানের সাহায্য করার জন্য হাত বাড়ালে মেহনুর তৎক্ষণাৎ চিৎকার করে বলে, বলেছি না স্পর্শ করবেন না, দূরে থাকুন আমার থেকে। আমার আপনার প্রতি ঘেন্না হয়, ঘেন্না। এহসান মেহনুরের কথা শুনে ধৈর্য ধরে তাকে বিছানায় হেলান দিয়ে বসায়। মেহনুরের ভেতরে তোলপাড় অনুভব করছে, তার অন্তর যেন জ্বলছে। নিজেকে সামলানোর জন্য বড় বড় শ্বাস নিতে শুরু করে। ঠিক তখন এহসান আজব এক প্রশ্ন ছোড়ে ওর দিকে, ওই ছেলেটা কি যেন নাম? হ্যাঁ, রায়ান। কে ও? মেহনুর ভয়ার্ত দৃষ্টিতে এহসানের দিকে তাকিয়ে ধীরে বলে, আমার স্বামী। এই উত্তর শুনে এহসানের ধৈর্য আর ধরে না। কোনো কথা না ভেবে ঠাস করে একটা চর বসিয়ে দেয় মেহনুরের বাম গালে। অসুস্থ অবস্থায় এত জোরে চর মেহনুর সহ্য করতে পারে না। চোখের সামনের দুনিয়া উল্টে যেতে শুরু করে। মনে হয় আজরাইল তার সামনে এসে হাজির। মগজ যেন গলে কান দিয়ে বেরিয়ে আসবে। এহসান তখন বাজখায় কণ্ঠে চিৎকার করে বলে, তোর স্বামী আমি, তোর সব কিছু আমি, আর কোনোদিন তোর মুখে অন্য কোনো হারাম পুরুষের নাম শুনলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো, বেয়াদব নারী। মেহনুর নিস্তেজ হয়ে পড়ে, মাথার বালিশে এলিয়ে দেয়। এত ভয়ঙ্কর চর হজম করা তো সহজ ব্যাপার না। এহসান মেহনুরকে আর কিছু বলে না, কারণ সে ভালো করে অনুভব করতে পারছে এই থাপ্পড় হজম করা মেহনুরের পক্ষে অতি সহজ নয়। তাই উঠতে উঠতে বলে, থাপ্পড়টা ভালো করে হজম করে নিয়ে জোহরের নামাজটা পড়ে নিস। এহসান
এমন আদেশ করে কক্ষ ত্যাগ করে। মেহিনুর এখনও আগের মতোই শুয়ে আছে। এহসান নিচে আসে। বর্তমানে কেউ বাড়িতে নেই, পুরুষ মানুষ। তার আব্বা একটা বিচার সভায় গেছেন, আর তার দুই ভাই, একজন ফ্যাক্টরিতে কাজ দেখে আর একজন অফিসে টাউনে। এহসান নিচে আসতেই হাসিব এসে বলে, ভাইজান, বাগানের আলতাফ হোসেন আয়সা বসে আছে আপনার লাইগা। এহসান বলে, ও হ্যাঁ, ওরে তো বলেছিলাম আসতে। আচ্ছা তাহলে